আহা বাংলাদেশ, বাংলাদেশ, এই বাংলাদেশের জন্যই তো আমাদের সমস্ত প্রেম, এই বাংলাদেশের জন্যই আমাদের হৃদয়ের সকল আবেগ। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট একটা খারাপ সময়ের মধ্যে পড়ে গিয়েছিল, সেইখান থেকে প্রত্যাবর্তনের জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর হতে পারতো না। বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ, সেইখানে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়ে বাংলাদেশ ক্রিকেট যেন আবার প্রবল অন্ধকারের মধ্যে আলোর দিশা দেখতে পেল। অল অফ এ সাডেন আমরা এখন ওয়ার্ল্ড কাপের সুপার 8-এ কোয়ালিফাই করার স্বপ্নটা খুবই বাস্তবসম্মত মনে হচ্ছে, খুবই সেটা যৌক্তিকও মনে হচ্ছে। এই বাংলাদেশ এতদিন কোথায় ছিল? এই বাংলাদেশ আবার হারিয়ে যাবে না তো? দেখুন, বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচ জিতেছে, মোটামুটি আমরা সমশক্তির দল। আপনি এখন বলতে পারেন যে শ্রীলঙ্কাকে 124 রানে অল আউট করে দিয়ে আমাদের কেন এত কষ্ট করে ম্যাচ জিততে হবে, কেন মাত্র 2 উইকেটে ম্যাচ জিততে হবে? তাহলে ভাই আপনি ভুল করবেন। আপনি তাহলে ম্যাচের কনটেক্সটটাকে বিবেচনা করতে আপনার ভুল হয়ে যাবে। কেননা বাংলাদেশ ক্রিকেট যে অবস্থাতে ছিল, তাতে আমাদের প্রয়োজন ছিল যে কোনো মূল্যে জয়। আমাদের যদি লাস্ট বলে গিয়ে আমরা 1 উইকেটে জিততাম, ইভেন আমরা যদি সুপার ওভারে জিততাম, তাহলেও এই জয়ের গুরুত্ব এতটুকু কমতো না। অবভিয়াসলি এইখানেও আমাদের হচ্ছে গিয়ে অনেকগুলো জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে, কিন্তু জয়ের চেয়ে বড় টনিক এই ম্যাচের ক্ষেত্রে অন্তত পক্ষে আর হতে পারে না। বাংলাদেশ ক্রিকেটের পারিপার্শ্বিকতা বিবেচনায়, আবহ বিবেচনায়, ওয়ার্ল্ড কাপ শুরুর আগে যে অবস্থাতে আমরা ছিলাম সেই সব বিবেচনা নিয়ে যদি বলতে হয়, এবং এই ম্যাচটাতে বাংলাদেশের কত কত পারফর্মার আপনি একটু ভেবে দেখুন তো। এত পারফর্মার একটা টি-20 ম্যাচে বাংলাদেশের খুব বেশি কি আসলে দেখা গিয়েছে? বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটা কিভাবে জিতলো এবং এর গুরুত্ব আসলে কতটাই, সবকিছু মিলেই এই আলোচনাটা উপায় প্রেজেন্টস বাংলাদেশ স্ট্র্যাটেজি। আপনার ঈদ যাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস। উপায় অ্যাপে ঈদ যাত্রার টিকিট নিলাম, আপনি নিচ্ছেন কবে? ঈদ স্পেশাল বাস সার্ভিসের টিকিট পেতে এখনই ভিজিট করুন উপায় অ্যাপ ও ক্লিক করুন ঈদ যাত্রা আইকন। বাংলাদেশ এর আগে হচ্ছে কি আমরা জিম্বাবুয়ের কাছে সিরিজের ম্যাচ হেরেছি, আমরা ইউএস এর কাছে সিরিজ হেরেছি, আমরা ভারতের কাছে ওয়ার্ম আপ ম্যাচটা পর্যন্ত বাজেভাবে হেরেছি। ফলে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নামার সময় দলটার যে খুব বেশি আত্মবিশ্বাস ছিল তা কিন্তু নয়। কিন্তু দলটা এই ম্যাচটা যখন খেলতে নেমেছে, স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে যেই ডিসিশনগুলো নিয়েছে, আলটিমেটলি গুলো গিয়ে সবগুলোই আসলে একেবারে টিক করেছে। আপনি একটা খেয়াল করেছেন, ধরেন রিশাদ হোসেন, আমরা এই ম্যাচটাতে হচ্ছে গিয়ে 2 জন মাত্র স্পেশালিস্ট স্পিনার নিয়ে খেলেছি। একজন হচ্ছে গিয়ে সাকিব আল হাসান, তিনি তো খেলবেনই, সেকেন্ড স্পিনারটা কে হবেন এখানে, রিশাদ নাকি শেখ মাহেদী? এবং এখানে অনেকেই কিন্তু থাকবেন যে শেখ মাহেদীর পক্ষে ভোট দেওয়ার জন্য, যেহেতু তিনি একটু অভিজ্ঞ, যেহেতু তিনি পাওয়ার প্লেতে শুরুর দিকে তিনি বোলিং করতে পারেন, সেই সব কারণ মিলিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে রিশাদের উপরে, এবং রিশাদ কি ম্যাজিক্যাল বোলিংটাই না করলেন। ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা তিনি বেছে নিলেন যে তার ক্যারিয়ারের বেস্ট বোলিংটা করার জন্য। 4 ওভার বোলিং করে 22 রান দিয়ে তিনি 3 উইকেট নিয়েছেন। এইটা আসলে বোঝাতে পারছে না যে ম্যাচে রিশাদের আসলে ইম্প্যাক্ট কতটা। আপনি বুঝবেন যখন আপনি ম্যাচটা দেখবেন, আপনি এবং আপনার ওই খেয়াল করবেন যে পরপর 2 ওভারে তিনি যখন চারিতা সালাঙ্কা, ওয়ানিন্দো হাসারাঙ্গা, তারপর ধনঞ্জয় ডি সিলভার উইকেটটা তুলে নিলেন। ওইখানটাতেই কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ একেবারে তাদেরকে চেপে ধরতে পেরেছে। ফলে রিশাদ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, সেটা আসলে খুবই যৌক্তিক। তার ওই স্পেলটা, ওই সময়টাই আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনি কিভাবে মুস্তাফিজের ম্যাজিকটাকে অস্বীকার করবেন? মুস্তাফিজে তো 4 ওভার বোলিং করে মাত্র 17 রান দিয়ে তিনি 3টা উইকেট পেয়েছেন। মুস্তাফিজের এই জায়গাটাতে আইপিএল এর ফর্ম তিনি কতটা ক্যারি করতে পারবেন, ওয়ার্ল্ড কাপে মুস্তাফিজ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবেন, এবং এইখানটাতে, এই ম্যাচটাতে তিনি সেটা দেখিয়ে দিয়েছেন আরো একবার। স্পেশালি যখন শুরুতে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা বাংলাদেশের উপরে চড়াও হচ্ছিল, মুস্তাফিজ পাওয়ার প্লেয়ার ওইখানটাতে লাস্ট ওভারে এসে তাসকিন আগে উইকেট পেয়েছেন, কিন্তু মুস্তাফিজ এসে যখন হচ্ছে গিয়ে ওই একটা কামিন্দো মেন্ডিসের ফার্স্ট বলে উইকেটটা তুলে নিলেন না, তখন ওই যে বলে মর্নিং শোজ দ্য ডে, ওইটাই কিন্তু আসলে দেখা গিয়েছে যে মুস্তাফিজ ওই ধারাটা পুরোটা সময় অব্যাহত রেখেছেন। স্পেশালি তিনি যখন আবার 9th ওভারে বোলিংয়ে ফিরিয়ে এসে যখন তিনি প্রথম নিশাঙ্কার উইকেটটা তুলে নিলেন, ওইটা কিন্তু বাংলাদেশের জন্য খুব ক্রুশাল। কারণ শ্রীলঙ্কার অন্যান্য ব্যাটসম্যানরা উইকেটে যতই স্ট্রাগল করুক, প্রথম নিশাঙ্কা মনে হচ্ছিল ভিন্ন একটা উইকেটে খেলছেন। ফলে মুস্তাফিজের এই বোলিংটাও আসলে এই ম্যাচে বাংলাদেশের জয়ের জন্য আসলে খুব
খুবই একটা ক্রুশাল রোল প্লে করেছে। ডেফিনেটলি তাসকিনও খুব ভালো বোলিং করেছেন, তানজিম সাকিবও খুব ভালো বোলিং করেছেন, বল হাতে একটা ভীষণ রকম অফ ডে গিয়েছে আমাদের সাকিব আল হাসানের, কিন্তু বাকি সবার এই সম্মিলিত বোলিংয়ে সেইটা আর আলাদা করে খুব একটা চোখে পড়ার উপায় ছিল না, যেই কারণে শ্রীলঙ্কা মাত্র 124 রানে আটকে গিয়েছে। এখন এই জায়গাটা থেকে যখন আপনি আমাদের ব্যাটিং এর দিক থেকে দেখবেন, এইখানটা তো হচ্ছে গিয়ে তিনটা বড় জায়গা কিন্তু রয়েছে। ধরেন লিটন দাস এই ম্যাচে তাকে আসলে খেলানো হবে কেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। আমার নিজেরও মনে হয়েছে যে লিটন দাসকে আউট অফ পজিশনে তাকে খেলানোটা উচিত না। জাকের আলী অনেককে বরং হচ্ছে গিয়ে তার ওই যে নাম্বার 7-এর ওই জায়গাটাতে খেলানো উচিত, তাহলে অন্যদের ব্যাটিং অর্ডারের পজিশনটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু টিম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক দিক থেকে একটা এখানে ব্রেভ ডিসিশন নিয়েছেন, লিটনকে খেলিয়েছেন ওপেনার হিসেবে না খেলেও 3 নম্বরে হলেও খেলিয়েছেন, যদিও লিটনকে ফার্স্ট ওভারেই নামতে হয়েছে, তো সেক্ষেত্রে হচ্ছে ওপেনারের ভূমিকায় নামার 3 নম্বর ওই একই হয়ে গেছে। এবং লিটন এখানে যে ইনিংসটা খেলেছেন 38 বলে 36 রানের একটা ইনিংস, অ্যাপারেন্টলি এটা তার স্ট্রাইক রেট 100 নিচে, এইটার এমন কি ইনিংস, কিন্তু এই ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যে উইকেটের এক পাশটা আগলে রাখার ক্ষেত্রে, এবং সেই কাজটা তিনি যদি শেষ করে আসতে পারতেন তাহলে ফ্যান্টাস্টিক হতো। শেষ তিনি করে আসতে পারেননি, কিন্তু টিম ম্যানেজমেন্ট যে তার উপরে আস্থাটা রেখেছে, বাজে ফর্মের ভেতর দিয়ে থাকে লিটন দাস এই ম্যাচে তার কিছুটা প্রতিদান ভালোভাবেই আসলে দিতে পেরেছেন বলে আমার কাছে মনে হয়। আর তাওহিদ হৃদয় কি বলবেন ভাই, এত বড় যে কলিজা না থাকলে ওয়ানিন্দো হাসারাঙ্গাকে পরপর 3 বলে 3টা ছক্কা মারা যায় না। হাসারাঙ্গার আগের ওভারটার কথা যদি ধরেন, ওই ওভারে লাস্ট বলে ছক্কা মেরেছেন, অর্থাৎ হাসারাঙ্গার মুখোমুখি হওয়া 4টা বলে পরপর তিনি ছক্কা মেরেছেন রে ভাই, তারপরে আউট হয়ে গেছেন। অসুবিধা কি? 20 বলে 40 রানটা যে তিনি করে দিয়েছেন, ওইটা নিশ্চিত করে দিয়েছে যে এরপরে বাংলাদেশ হোঁচট খাক, যতই এখানে ওই একটা মানে হাবুডুবু খাক, আলটিমেটলি বাংলাদেশ ম্যাচটা জিতবে, এবং সেইটা হৃদয়ের ব্যাটে সেইটা তিনি এনশিওর করে এসেছেন। এবং ছক্কাগুলো তিনি তার ওই যে স্ট্রং জোন যেটা মিড উইকেটের উপর দিয়ে যেমন মেরেছেন, তেমনি কাভারের উপর দিয়ে আবার হাসারাঙ্গাকে যে ছক্কাটা মারলেন না, ওফ সেইটাও আসলে অ্যামেজিং। আর যখন আমরা এই অভিজ্ঞ ক্রিকেটারদের কথা বলছি, একই মানে কি বলে চলে তরুণ ক্রিকেটারদের কথা বলছি, তাওহিদ হৃদয়, অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ছোট্ট একটা ইনিংস খেলেছেন, কিন্তু সেই ছোট্ট ইনিংসের গুরুত্বটাও কিন্তু ব্যাপক। স্পেশালি যখন আমাদের 12 বলে 11 রান প্রয়োজন, ওই সময় রিয়াদ কত মাত্র 13 রান করেছেন সব মিলে, কিন্তু যখন ওই 12 বলে 11 রান প্রয়োজন, তখন যে তিনি একটা ছক্কা মারলেন, তাতেই কিন্তু বাংলাদেশের জয় নিয়ে সকল অনিশ্চয়তা দূর হয়ে গেল। হ্যাঁ, দাসুন সানাকে একটা বাজে বল করেছেন, খুবই বাজে বল করেছেন, রিয়াদের জন্য সেটা লোপ্পা বল ছিল, খুবই লোপ্পা বল ছিল, কিন্তু ভাই শেষ পর্যন্ত কানেক্ট তো করতে হবে, শেষ পর্যন্ত তো সেইটা কানেক্ট করে বাউন্ডারির ওপরে পাঠাতে হবে, যেইটা পেরেছেন। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আমরা এই ম্যাচেই দেখেছি, তিনিও তো ফুল টস বল পেয়েছিলেন, কানেক্ট করতে পারেননি। রিয়াদ প্রপারলি কানেক্ট করেছেন এবং ছক্কা মেরেছেন, বাংলাদেশের জয়টা তিনি নিশ্চিত করেছেন। ফলে রিয়াদও কিন্তু এই অভিজ্ঞ রিয়াদেরও এই ইনিংসটাও বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছে ওই 7 নম্বরে নামলেও যেই রোলটা আছে সেই রোলটা তিনি খুব ভালোভাবে প্লে করতে পেরেছেন। আর এর বাইরে আরো দুজনের কথা বলতেই হবে, যাদের কথা হয়তোবা আপনি বলবেন না, হয়তোবা অন্যরাও বলবে না, বলতে হয়তোবা একটু কার্পণ্য করবে, কিন্তু যার ক্রেডিট ভাই সেটা তাকে আসলে দিতেই হবে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং কোচ কি বলেছিল আমাদের চন্ডিকা হাতুরু সিংহে। নাজমুল হোসেন শান্ত তিনি রান করতে পারেননি, তার ব্যাটসম্যান হিসেবে এই জায়গাটাতে তার আরো প্রেশার বেড়ে যাওয়ার কথা, কিন্তু ক্যাপ্টেন্সি তো ভাই ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন্সি তিনি করেছেন। সেইটা আপনি বলেন বোলারদের ব্যবহারের ক্ষেত্রে হোক, আপনার ওই যে মুস্তাফিজকে বোলিং এ এনেই উইকেট পাওয়া, তারপরে আবার তাকে সরিয়ে নেওয়া, আবার তাকে বোলিং এ ফিরিয়ে এনে অন্য প্রান্ত থেকে নিশাঙ্কার উইকেটটা তুলে নেওয়া, রিশাদকে রাইট টাইমে বোলিং এ ফিরিয়ে এনে হচ্ছে গিয়ে পরপর 2 ওভারে ওই 3টা উইকেট তুলে নেওয়া। প্রথম বলটাতে রিশাদ যখন হচ্ছে গিয়ে ওই মানে ফিরে আসার পরে উইকেটটা পেয়ে গেলেন এখানে আসালাঙ্কার, তারপরে ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি কিন্তু স্লিপে ফিল্ডার রেখেছেন। ইনিংসের ওই 14-15 নম্বর ওভারে স্লিপে ফিল্ডার রাখাটা কিন্তু চারটেখানি ব্যাপার নয়, শান্ত সেই জিনিসটা রেখেছেন এবং সেই স্লিপে ক্যাচ দিয়েই কিন্তু হাসারাঙ্গা আউট হয়ে গিয়েছেন। ফলে শান্তর ক্যাপ্টেন শান্তর এই জায়গাটাও আসলে স্পট অন ছিল। এবং কোচ যদি আমি বলি চন্ডিকা হাতুরু সিংহে, তারও কিছু ব্রেভ ডিসিশন ছিল। বাংলাদেশ ক্রিকেটের হচ্ছে এই ডিসিশনগুলোর ক্ষেত্রে হাতুরু সিংহের একটা বড় অবদান থাকে, এবং বাংলাদেশ যখন খারাপ করে তার উপরে সেই ব্লেমটা যাওয়াটা খুবই যৌক্তিক, কিন্তু একই সঙ্গে বাংলাদেশ যখন ভালো করে সেই প্রশংসাটাও তার প্রাপ্য। যেমন ধরেন
রিশাদকে খেলানো, রিশাদকে ব্যাক করে যাওয়া কন্টিনিউয়াসলি, এইটা তার একটা খুবই মানে ব্রেভ ডিসিশন বলে আমার কাছে মনে হয় এবং এই ম্যাচে গিয়ে সেইটা দেখতে পেয়েছি আমরা, সেই প্রতিদানটা আমরা পেয়েছি। ফলে বাংলাদেশ যে এই ম্যাচটা খেললো, ম্যাচটা আপনি যদি ধরেন যে বাংলাদেশ মাত্র 2 উইকেটে জিতেছে, 124 রান চেস করতে নেমে এত কষ্ট করেছে ব্যাটিংয়ে, টুর্নামেন্টে আমরা কত দূর যাব, অত বড় স্বপ্ন কি আমরা দেখতে পারি কিনা, এই ম্যাচের জন্য এসব আলোচনা না। আমরা যে একটা গাড্ডার মধ্যে পড়ে গিয়েছিলাম, আমরা যে একটা চক্রের মধ্যে পড়ে গেছিলাম, আমরা যেরকম একটা কি বলা চলে যে চোরাবালির মধ্যে ডুবে যেতে বসেছিলাম, বাংলাদেশ ক্রিকেটটা ওই জায়গাটা থেকে অন্তত পক্ষে সেভ হলো শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়টা দিয়ে। এবং এখন আমি খুবই 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 কনফিডেন্ট যে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ জয়ের পরে সুপার 8 খেলবে, খেলবেই খেলবে। এই বাংলাদেশ এতদিন কোথায় ছিল এই আক্ষেপ আপনি করতে পারেন, কিন্তু একই সঙ্গে ওই আশাটাও আমরা করতে পারি এই বাংলাদেশ যেন সহসাই হারিয়ে না যায়, অন্তত পক্ষে দলটা যেন আমাদেরকে, এই বাংলাদেশের পতাকাটাকে সুপার 8 পর্যন্ত নিয়ে যায়। পারবে না এই বাংলাদেশ? অবশ্যই পারবে এই বাংলাদেশ।